যখন ৪৩তম বিসিএসটা হয় তার আগে আমার ফ্রি টাইম ছিল এবং আমি তার আগের ৪ মাস একটানা আমি লাইব্রেরিতেই কাটিয়েছি। ব্যাপারটা এরকম, হ্যাঁ ৪ মাস, কারণ আমার কাছে মনে হয়েছে যে কেউ যদি গোসল, খাওয়া এবং ঘুম বাদ দিয়ে পুরো টাইমটা যদি সে পড়তে পারে তাহলে ৪ মাস পিলির জন্য এনাফ। আমার কাছে এটা ফিল হয়েছে এবং কারণ ছেড়ে 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 এই কাজ ওই কাজের মাধ্যমে এটা আসলে হয় না, ফুলফিল হয় না। আসসালামু আলাইকুম। আপু তো ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছে, সেক্ষেত্রে কোন কার্ডের সুপারিশপ্রাপ্ত হয়েছে? বিসিএস স্বাস্থ্য। বিসিএস স্বাস্থ্যের সুপারিশপ্রাপ্ত হয়েছে। আপনার বিশ্ববিদ্যালয় কোনটা ছিল? স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট। নতুন যারা প্রস্তুতি নেবে বিসিএস এর জন্য তারা কিভাবে প্রস্তুতি নিলে মানে আপনি আপনার মতো সফল হতে পারেন সেই বিষয়টা? নতুনদের জন্য সাজেশন হিসেবে যদি আমার মেডিকেল সেক্টরে বলতে চাই তাহলে এটা বলবো যে ফাইনাল বা ফাইনাল পরীক্ষা পর্যন্ত মেডিকেল পড়াশোনায় ঠিকভাবে করা উচিত এবং তারপরে যখন পরীক্ষাটা শেষ হয়ে যায় তারপরে থেকেই শুরু করা উচিত, যখন স্কোপটা হচ্ছে আমাদের, যেহেতু এখন মাঝে মাঝে আমাদের বিশেষ বিসিএসটা হচ্ছে এবং এখন প্রত্যেক বিসিএসে আমাদের মোটামুটি একটা ভালো সিট রাখা হচ্ছে। সুতরাং আমার সাজেশন থাকবে যে সবাই ফাইনাল পরীক্ষার পর থেকেই শুরু করা উচিত, কারণ আমরা তো মেডিকেল লাইফে কখনোই বিসিএসের পড়া পড়তে পারি না বা সুযোগ হয় না। সো আমিও যেমন আমি ফাইনাল পরীক্ষার পরে শুরু করেছিলাম, কনফিডেন্সে প্রিলির জন্য ভর্তি হয়েছিলাম, কিছুদিন ক্লাস করার পর আবার ইন্টারনি শুরু হয়, তখন একটু গ্যাপ যায় এবং তারপরে আবার আমার ইন্টারনি কমপ্লিট করার পর একটানা লেগে থাকি। আর নতুনদের জন্য এটাই যে পরিশ্রম এবং একটানা ডেডিকেশন, যেটা ডেডিকেশন ছাড়া কখনোই সম্ভব না। আপনি কত ঘন্টা পড়তেন বিসিএস এর জন্য শুধু একাডেমিক? আসলে পড়াশোনার ক্ষেত্রে যদি টাইম বলতে চাই, মেডিকেলেও যেমন আমাদের একটা টাইম মানে লাইব্রেরিতেই পড়ে থাকতে হয়েছে, সো আমার বিসিএসের জন্য যখন আমি চিন্তা করলাম যে আমাকে আমার বিসিএসটা হতে হবে, আমি ওই যে লাইব্রেরিতেই পড়ে থাকতাম। এই ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারবো না কখনোই যে আমি কতটুকু সময় পড়েছি, বাট আমি এটা বলতে পারি আমি প্রিলির আমি প্রথমত ৪১তম প্রিলি দেই, যেটা আমার উত্তীর্ণ হয়নি, কারণ হচ্ছে আমি আসলে কমপ্লিটই করতে পারিনি, কারণ ওই যে আমি রেগুলার পড়তে পারি নাই, তখন আমার ইন্টার্নি চলতেছিল। বাট যখন ৪৩তম বিসিএসটা হয় তার আগে আমার ফ্রি টাইম ছিল এবং আমি তার আগের ৪ মাস একটানা আমি লাইব্রেরিতেই কাটিয়েছি। ব্যাপারটা এরকম, হ্যাঁ ৪ মাস, কারণ আমার কাছে মনে হয়েছে যে কেউ যদি গোসল, খাওয়া এবং ঘুম বাদ দিয়ে পুরো টাইমটা যদি সে পড়তে পারে তাহলে ৪ মাস পিলির জন্য এনাফ। আমার কাছে এটা ফিল হয়েছে এবং কারণ ছেড়ে 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 এই কাজ ওই কাজের মাধ্যমে এটা আসলে হয় না, ফুলফিল হয় না। আপনি বিসিএস এ ক্যাডার হবেন, ডাক্তারদের তো এমনি টাকার ইনকামের অভাব নেই, টাকা তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে টাকার হিউজ টাকা, তো বিসিএস ক্যাডারই কেন হতে হবে আসলে এই স্বপ্নটা করতে গেছে? আচ্ছা, বিসিএস ক্যাডারে আসলে যেটা বললেন যে ডাক্তারদের টাকার অভাব নেই, এটা আসলে একটা ভুল ধারণা। ডাক্তারই সবচেয়ে গরিব, এটা আপনি যদি এই সেক্টরে আসতেন তাহলেই বুঝতে পারতেন। কারণ কেউ যদি একটা ডাক্তারকে আসলে পরিশ্রম করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়। আর বাংলাদেশে আমি যেমন সরকারি ডেন্টাল সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি, তো বাংলাদেশে যদি আমি প্র্যাকটিস করতে চাই বা আমি যদি আমার বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না, বাংলাদেশে থাকার ইচ্ছা এবং জনগণের সাথে থাকা বা মানে জনসেবা, হ্যাঁ এটার একটা ব্যাপার, যেটা সেটার জন্য আমার কাছে বিসিএসটাই আমার কাছে মনে হয়েছে গুড ওয়ে। বিকজ একটা প্রাইভেট চেম্বার বা একটা প্রাইভেট মেডিকেলে বা যেখানেই যাই আমি আমাকে কোপ আপ করতে বা কন্টিনিউ করতে কিন্তু আমার একটু সমস্যা হবে। বিকজ শুধু বিসিএস না, এই যে বিসিএস ছাড়া আমাদের তো পোস্ট গ্রাজুয়েশন করতে হয়, পদে পদে আমাদের যথেষ্ট পরিমাণের একটা ইনকাম সোর্স ছাড়া সম্ভব না। যেমন আমার বিসিএস হওয়ার মাধ্যমে আমার একটা সিকিউর ইনকামটা হয়ে গেল এবং তারপরে আমি কিন্তু চাইলে আমার পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনটা এবং ওটার জন্য, যেমন পোস্ট গ্রাজুয়েশন এফসিপিএসে যদি আমি ফর্ম ফিল আপ করতে যাই তাহলে আমার দেখা যায় 13 থেকে 14,000 টাকা শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে লাগে। ব্যাপারটা খুব বেশি সহজ না। সো নিজের জন্য এবং পরিবার এবং সবার জন্য হলেও আমার কাছে মনে হয়েছে আমার বিসিএসটা দরকার ছিল। আপনি গাইডলাইনের ব্যাপারে বিসিএস এই গাইডলাইনটা আসলে কোত্থেকে পেয়েছেন? গাইডলাইন প্রিলির ক্ষেত্রে আমি কোচিং থেকে বেশ হেল্প পেয়েছি, বিশেষ হ্যাঁ। আর সবচেয়ে আমি বিসিএস কনফিডেন্সের কাছে কৃতজ্ঞ বিসিএস আমার রিটেন এর জন্য, বিকজ আমি
প্রিলির পরীক্ষার পরেই মনে হয় আমি 15 দিন পরে আমি রেজাল্টের আগে আমি কনফিডেন্সে ভর্তি হই এবং শেষ পর্যন্ত আমি লেগেছিলাম। আর এক্ষেত্রে আমার বিসিএস কনফিডেন্সের এই রিটেন কোর্সটা আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞ যে আমি এখানে আসতে পারছি এবং তাদের যে আমার চাপ, তারা যে প্রেশারটা দিত, আমি এটার জন্য আমি খুব থ্যাঙ্কফুল তাদের কাছে। কারণ তাদের যে পরীক্ষার সিস্টেমটা, যে পরীক্ষা দিতে হবে তোমাকে, না দিলে তোমার জরিমানা আছে, জরিমানার টাকাটা মেইন ফ্যাক্টর না, বাট এটা একটা লজ্জার ব্যাপার যে আমাকে জরিমানা দিতে হচ্ছে। ওই জন্য পড়ি আর না পড়ি বা কমপ্লিট করতে পারলাম কি না পারলাম, পরীক্ষার হলে যখন বসলাম ওই যে লেখার স্পৃহাটা বা আমি যে লিখতেছি এই ব্যাপারটা, এটা আমাকে অনেক বেশি হেল্প করছে। আমি আসলে এটা মন থেকেই বলতে চাই যে বিসিএস কনফিডেন্স আমাকে রিটেনের জন্য আমার এখানে খুব বড় একটা ভূমিকা পালন করছে, যার জন্য আমি আলহামদুলিল্লাহ রিটেন পাস হয়েছে, দেন ভাইভাতে উত্তীর্ণ হয়ে এখানে আসতে পারছি। আপনি সফলতার জন্য অনেক পরিশ্রম করেছেন, সেজন্য আপনি সফল হয়েছেন। এখন আপনার ক্যাডার হওয়ার আগের অনুভূতি আর পরের অনুভূতি যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। পরীক্ষার রেজাল্টের আগ পর্যন্ত তো টেনশন ছিল, অনেক টেনশন ছিল, স্বাভাবিক যে কি হবে কি না হবে। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট হওয়ার পর মানে লিটারালি আনন্দে আসলে অশ্রু জল যেটাকে বলে, সেটাই সবার ক্ষেত্রে আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে এটা হয়েছে। তো আমি খুবই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এবং আমার বাবা মা যারা আমার জন্য এতদিন ধরে দোয়া করছে এবং এখনো করতেছে, তাদের জন্য তো আর কিছু বলার নেই। আপনি কি ম্যারিড না? ম্যারিড। আমি যাদের সঙ্গে কথা বলেছি এদের 80%ই মেরিট। তো সেক্ষেত্রে বিয়েটা কি কোনোভাবে কাজ করতেছে বিসিএস ক্যাডার হওয়ার পেছনে? বিসিএস ক্যাডার হওয়ার পেছনে আমার বিয়েটা খুব বেশি কাজ করেনি, বিকজ আমার বিয়েটাই হয়েছে রিটেন পরীক্ষার পরে। সো আমার ক্ষেত্রে ওটা খুব বেশি ইফেক্ট বা হ্যাঁ ভাইভাতে একটা ইফেক্ট পড়েছে, বিকজ আমার হাজব্যান্ড খুব কেয়ারফুল, মানে আমার খুব কেয়ার নিচ্ছে আর কি। ভাইবার আগে আমি এমনি অসুস্থ ছিলাম, প্রায় 2 মাস আগে আমি খুব অসুস্থ হয়ে পড়ছিলাম, আমার ছোটো একটা ওটি হয় আর কি, অপারেশন হয়। এরপরে মানে ভাইবার প্রস্তুতি নেওয়া এটা অতটা সহজ ছিল না, নিজের অসুস্থতার সাথে প্রস্তুতি নেওয়াটা। সেক্ষেত্রে আমার হাজব্যান্ড তো আমাকে আলহামদুলিল্লাহ তার ভূমিকাটা এখানে অনেক বেশি। আপনার হাজবেন্ড কি করেন? উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো সেক্ষেত্রে আপনি আপনার এই সফলতা কাউকে উৎসর্গ করতে চান? উৎসর্গ যদি করতে চাই তাহলে সত্যি বলতে উৎসর্গ করতে গেলে এখানে বাবা মা তো আছেই, তারপরে সব কিছুর পেছনে বিসিএস মানে এই বিসিএস শব্দটার পেছনে কিছু মানুষ থাকে। তো যাদের ইন্সপিরেশন আমি এখানে আসছি, মানে হয় না যে আমি মেডিকেল থেকে বের হয়ে আমি কি করব, এটাই আমি বুঝতে পারছি। অনেকে পোস্ট গ্রাজুয়েশনের দিকে চলে যাচ্ছে, অনেকে বিসিএসের দিকে চলে যাচ্ছে। তো আমার সিনিয়র ভাই মানে আমার বড় ভাই ডক্টর আব্দুল শুকুর রঞ্জন, উনি নেফ্রোলজিস্ট। তো উনি আমাকে খুব ইন্সপায়ার করতো যে তুমি বিসিএসের জন্য প্রিপারেশন নাও বা বিসিএসের দিকে আগাও। তো তার ইন্সপিরেশনটা আমাকে খুব মনে হয়েছে যে হ্যাঁ আমাকে বিসিএস দিতে হবে, এভাবে আগাও। সে আমাকে অনেক গাইডলাইন করছে, যেভাবে আগাও এভাবে আগাও। সো এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো উৎসর্গ যদি করতে তাই অনেককে করতে হয়। আর আমার ছোটোবেলা থেকে এই পর্যন্ত পড়াশোনার দিকে যার অবদান সবচেয়ে বেশি সেটা আমার মেজো ভাই মোস্তফা কামাল মিলন। তো তার যদি উৎসর্গ করতে হয় তাকে করতে হবে, কারণ এই পর্যন্ত আসায় তার অবদানটা অনেক বেশি। শেষ কথা হচ্ছে আপনি নতুন যারা প্রিপারেশন নেবে তাদের উদ্দেশ্যে দু এক কথা যদি বলে। আরেকটা কথা হচ্ছে আমি আপনার নামটা জানা হয়ে জি, ডক্টর মোসাম্মদ আম্বিয়া খাতুন। নতুনদের উদ্দেশ্যে যদি আপনি একটু জি, নতুনদের উদ্দেশ্যে বলতে যাই যে যাদের স্বপ্ন বিসিএস, শুধু স্বপ্ন থাকলে হবে না, এটাকে নিজের জীবনের একটা অন্যতম লক্ষ্য হিসেবে যদি নেওয়া যায় তাহলে, এবং আল্লাহর কাছে তো দোয়া চাইতেই হবে, তার সাথে নিজের পরিশ্রমটা যেভাবেই হোক আমাকে পড়তে হবে, আমাকে পারতে হবে এবং পরীক্ষা দিতে হবে, বারবার পরীক্ষা দিতে হবে, বিভিন্ন কোচিং সেন্টারে হোক, যেভাবেই হোক, যত পরীক্ষা দিবে তত তার নিজের প্রস্তুতিটা বোঝা যাবে। তো আমার কাছে এটাই যে কেউ যদি স্বপ্ন দেখে, ওভাবেই স্বপ্ন দেখে যে সে করতে পারবে, ইনশাল্লাহ সে পারবে।